এ তো দেখছি সব বন জঙ্গল। তুমি তো বলেছিলে তোমাদের বাড়ি গ্রামে, এখানে তো কোনো গ্রাম দেখতে পাচ্ছি না আমি। আরে আছে আছে ইন্দু, তুমি বড্ড বোকা, বুঝেছো? এটার নাম চিত্রকূট বন। এই বনের আছে অনেক ইতিহাস। এই বনের দুধারে দুই গ্রাম পাশাপাশি অবস্থান করছে। সে না হয় বুঝলাম, কিন্তু বন পেরিয়ে বাড়ি গিয়ে পৌঁছবে কখন শুনি? বনের মধ্যে আমার কেমন গা ছমছম অনুভূতি হচ্ছে, পাছে বাঘ ভাল্লুক এসে আক্রমণ করে বসে। আমি থাকতে তোমার ভয় কিসে শুনি? এখানে রায়চৌধুরীর একমাত্র সুপুত্র আছে তোমাকে রক্ষা করবার জন্য। বাবা, এসেছেন আমার সুপুরুষ। একটা বাঘ এলেই ভয়ে লেজ গুটিয়ে পালিয়ে যাবে আমাকে রেখে। কখনোই না ইন্দু, তুমি তাহলে আমাকে এখনো চিনতেই পারোনি। আমি এমন মানুষ না যেখানে একটা পশু পাখির কিছু হলেই আমার হৃদয় কান্না করে, আর সেখানে তো তুমিই আমার সব। আচ্ছা বাবা, আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আমি তো কেবল মজা করছি। তা বাড়ি যেতে আর কতক্ষণ? এই তো, এই বনটা পার হলেই পাশাপাশি দুটি গ্রাম, একটি কমলপুর আর একটি পলাশডাঙ্গা। কমলপুরে আমার বাড়ি, আর পাশের গ্রামে বড় একটা মাংসের হাট আছে। সেখানে পাওয়া যায় তাজা মাংস। গ্রামে পালিত ছাগলের মাংস খেতে নাকি অনেক সুস্বাদু শুনেছি। এবারে তা খেয়ে দেখার সৌভাগ্য হলো বুঝি? কেন হবে না শুনি? তুমি হলে গিয়ে রায়চৌধুরী বাবুর একমাত্র ছেলের বউ। তুমি চাইলে গোটা মাংসের হাট তোমার কাছে চলে আসবে। থাক থাক, হয়েছে। গোটা একটা মাংসের হাট দিয়ে আমি কি করব? আমাকে কেবল মাংস খাওয়ালেই হবে। এ কি, বরণ ডালায় ধান দুর্বা কিছুই তো দেওয়া হয়নি দেখছি। এখন আবার কে যাবে এই ধান দুর্বা জোগাড় করে আনতে? এই কাজের লোকগুলোকে নিয়ে আর পারি নে। মদন, মদন, বলি কোথায় গিয়ে মরলি পোড়ামুখ? আহা গিন্নি, তুমি এত উত্তেজিত হয়েও না তো। এমনিতেই ডাক্তার তোমাকে সবসময় বিশ্রামে থাকতে বলেছে। এই বয়সে এত দৌড়ঝাঁপ ঠিক না। চুপ করো তো তুমি। দৌড়ঝাঁপ না করলে হবে? আমার একটা মাত্র ছেলে বাড়িতে আসছে আজ এত বছর বাদে, তাও আবার সাথে করে নতুন বউ নিয়ে আসছে। একটু কিছু না করলে হয় নাকি? তাই বলে এত ধকল নিতে যেও না তুমি। পরে অসুস্থ হলে আবার ডাক্তার বাড়ি দৌড়াতে হবে। আগে নিজে সুস্থ থেকে পরে বাকি কাজ। ও তুমি বুঝবে না, মায়ের মন তো। আচ্ছা, শুনলাম বৌমা নাকি মাংস খেতে খুব ভালোবাসে। বৌমার জন্য পাশের গ্রামের মাংসের হাট থেকে মাংস আনিয়ে রেখো তো। সে তোমাকে বলতে হবে না গিন্নি। আমি সেই সকালেই মদনকে পাঠিয়েছি মাংসের হাটে। এতক্ষণে সেরা মাংসটা কিনে নিয়ে আসছে বোধহয়। বাহ, তাহলে আজকে কষা মাংস করব আমার ছেলে আর নতুন বউয়ের জন্য। সে করবে ক্ষণ, কিন্তু ওরা তো এখনো এলো না। ওই তো চলে এসেছে। ওরে ওরে, কে কোথায় আছিস? আমার তপন নতুন বউকে নিয়ে চলে এসেছে। নতুন বউকে বরণ করতে হবে। আলতার থালাটা নিয়ে আয় দেখি। আগে চলো ওদের এগিয়ে নিয়ে আসি। মা, কেমন আছো তোমরা? বাবার শরীর ভালো আছে তো? আর এক পাও এগোবি না, যেখানে আছিস সেখানেই দাঁড়া। কেন, কি হয়েছে মা? আমার উপর রাগ করে আছো তুমি? তোর মা তোদের বরণ করে তবেই ঘরে ঢোকাবে, তাই তো এত আয়োজন। কি লক্ষ্মী দেখতে আমার বৌমাটা। আজ থেকে এটা তোমার বাড়ি। আমরা হলাম গিয়ে তোমার শ্বশুর আর শাশুড়ি। আপনারা হলেন গিয়ে আমার আরেক বাবা মা। শহরে বাবা মাকে ছেড়ে আমার গ্রামের বাবা মার কাছে এসেছি। আশীর্বাদ করি মা, সদা সুখী হও। গিন্নি, তাড়াতাড়ি বরণ করে ঘরে তোলো ওদের। কত পথ পাড়ি দিয়ে এলো। হ্যাঁ হ্যাঁ, করছি করছি। মা, আমি কি আপনাকে কোনো সাহায্য করব? না না মা, আমাকে কোনো সাহায্য করতে হবে না। তুমি এখন এ বাড়ির নতুন বউ, কেবল আজকে আসলে। আজকেই কোনো কাজ করতে হবে না তোমায়। তাতে কি হয়েছে মা? আমি করি না আপনার সাথে, তাহলে আমারও ভালো লাগবে। না বৌমা, আজ আর কোনো কাজ নয়। এখন কদিন বিশ্রাম নাও, আশেপাশটা ঘুরে বেড়াও। দুদিন বাদে তো এই সংসারের দায়িত্ব তোমাকেই নিতে হবে। না বৌমা, আজকে কোনো কাজ নয়। এখন কদিন বিশ্রাম নাও, আশেপাশে ঘুরে বেড়াও। দুদিন বাদে তো এই সংসারের দায়িত্ব তোমাকেই নিতে হবে।
বাড়ির সামনে যে জঙ্গল দেখতে পাচ্ছ সেখানে অনেক বন্য প্রাণী আছে, আর সেই সাথে আছে হরিণের ঝাঁক। তোমার মনে পড়ে মা, আমি ছোটবেলায় হরিণগুলো বাড়ির সামনে এলি খেতে দিতাম। হ্যাঁ বাবা, আমার সব মনে আছে। তোর জন্য মদনকে দিয়ে মাঠ থেকে ঘাস আনানো লাগতো। তুমি আবার হরিণদের খেতেও দিয়েছো? বাহ বাহ। আবার ছেলেটা বড্ড পশুপ্রেমী বুঝলে বৌমা, ছোটবেলা থেকেই হরিণ খরগোশ এসব বাড়ির আশেপাশে পেলেই সেবা যত্ন করে খাওয়াতে শুরু করে। তাহলে তো আমাকেও দেখতে হচ্ছে ব্যাপারটা। এতদিনে তো অনেক হরিণ হয়েছে তাহলে এই জঙ্গলে। না বৌমা, এখন আর আগের মতো হরিণ খরগোশ এসব দেখতে পাই না। সব যেন বিলুপ্তির পথে। বলো কি মা, তাহলে তো ব্যাপারটা ঘাঁটিয়ে দেখতে হচ্ছে। সে দেখিস পরে, আগে তোর মা আজকে তোদের জন্য কি রান্না করেছে সেটা দেখ। তোদের জন্য কষা মাংস রান্না করেছে পাশের গ্রামের হাটের তাজা মাংস দিয়ে। তাই নাকি? নাও নাও ইন্দু, খাওয়া শুরু করো। মায়ের রান্নার হাতে জাদু আছে। হ্যাঁ, তাহলে এখন মজলিস ভেঙে আগে খাওয়া দাওয়ায় মনোযোগ দিতে হবে। আপনিও আমাদের সাথে বসুন মা। আহা, জঙ্গলের সামনে আমার শ্বশুর বাড়ি। এমন আবহাওয়া তো স্বপ্নের মতো মনে হচ্ছে আমার কাছে। শহর ছেড়ে এমন সুন্দর জায়গায় থাকা আমার অনেক কালের স্বপ্ন ছিল। আজ তা পূর্ণ হলো মনে হচ্ছে। কি ভাবছো ইন্দু, এই পরিবেশ তোমার পছন্দ হয়নি? না না, আমার খুব পছন্দ হয়েছে। ঘুম থেকে উঠলেই স্বচ্ছ বাতাস পাচ্ছি, এমন সুন্দর আবহাওয়া আর দৃশ্য দেখতে পাচ্ছি। এমন মনোরম পরিবেশ কার না ভালো লাগবে বলো তো? যাক, তোমার ভালো লেগেছে শুনে আমারও খুব খুশি লাগলো। কালকে তোমায় পাশের গ্রামে যে বড় মাংসের হাট আছে সেখানে নিয়ে যাব ঘুরতে। হ্যাঁ, ঠিক আছে, নিয়ে যেও। আরে আরে, ওই দেখো, ওগুলো হরিণ না? তাই তো, হরিণই তো। কতদিন বাদে এই হরিণ দেখলাম। মদন কাকা, আরে ও মদন কাকা, কটা ঘাস নিয়ে এসো তো। তুমি কি এখন ওদের ঘাস খাওয়াবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ছোটবেলায় যখন এখানে খেলা করতাম আমি, তখন হরিণ আর হরিণ ছানারাও এসে আমার সাথে খেলা করতো। আমি ওদের ঘাস খাওয়াতাম। আমার তো খুব ভালো লাগছে এগুলো দেখেই। ঘাস খাওয়াবে তুমি ওদের? ওরা আমার হাতে ঘাস খাবে? পালিয়ে যাবে না তো আবার? না না, তুমি আদর করে ওদের কাছে গেলে ওরা পালাবে না, দেখবে কাছে আসবে। আর ওদের খেতে দিলে দেখবে ওরা রোজ এখানে চলে আসবে তোমার কাছে খাবার জন্য। তাই নাকি? আমার তো খুব আনন্দ হচ্ছে। চলো তবে আমরা ওদেরকে ঘাস খেতে দেই। চলো তবে। হ্যাঁ, কি ব্যাপার, আজকে এত বেলা হয়ে গেল, এখনো হারান দাদা এলো না কেন? আজ কি তবে দাদা মাংসের জোগাড় হলো না নাকি? এই তো হারান দাদা, কি ব্যাপার, আজকে তোমার আসতে তো দেরি হলো কেন দাদা? আর বলিস না সে কথা। জানিস তো এই বাজারে মাংসের কেমন চাহিদা। তা এত বড় মাংসের হাটে কি 2-10 কেজি মাংস চললে হবে? এটা বেশি করে মাংসের জোগাড় করলাম তাই। তা বেশ ভালোই করেছো, না হলে শহুরে খদ্দেররা সব এসে ফিরে চলে যাবে। আজকে তো আবার হাটবার। সেই জন্যই তো বেশি করে মাংস নিয়ে রাখলাম। এবার আমি নিশ্চিন্ত মনে কেবল মাংস বিক্রি করব। তা উপেন আর কানু কি এখনো আসেনি? ওরা কি কাজে গেছে শুনলাম। ভালোই হয়েছে, আমাদের ভাগের ব্যবসাটা আজকে ভালো চলবে। ওরা থাকলেও কি আমাদের মতো কেনা বেচা হয় নাকি ওদের? ওরা তো কেবল বসে বসে মাছি মারে। তা যা বলেছো দাদা, ওই তো এক সাহেব আর এক মেম সাহেব আসছে, মনে হয় মাংস কিনতে আসছে। সত্যি তো, এখানে তো অনেক বড় মাংসের হাট দেখছি। এত মাংস তো শহরের বড় হাটেও তো দেখা যায় না। আমি বলেছিলাম না তোমায়, আমাদের পাশের গ্রামের মাংসের বিরাট হাট বসে। এখানে কত রকমের মাংস আছে দেখো। কি সাহেব, মাংস লাগবে নাকি? না না, আমরা মাংসের হাট দেখতে এসেছি। কাল তো মদন কাকা এখান থেকে মাংস কিনে নিয়ে গেছে অনেক। আপনি বুঝি চৌধুরী বাড়ি থেকে এসেছেন? হ্যাঁ, আমি রায়চৌধুরীর একমাত্র ছেলে, শহর থেকে এসেছি। তা বেশ ভালো করেছেন। মাংস লাগলে নিয়ে যাবেন। হ্যাঁ, আমাদের হাটের মাংস খুবই সুস্বাদু। এত মাংস আপনারা পান কোথায়? মানে এর জোগান আসে কোথা থেকে? সবই ওপরওয়ালার ইচ্ছে মেম সাহেব। ওইসব জেনে আপনাদের লাভ নেই। আমাদের এই ব্যবসার কারবার জেনে কি করবেন বলুন? আমি তো কেবল আমার কৌতূহল থেকে জিজ্ঞেস করলাম আর কি। অনেক তো ঘোরাঘুরি হলো, চলো আমরা এবার বাড়ি ফিরে যাই। ঠিক আছে, চলো তবে।
মাংস লাগলে আসবেন, কিন্তু আমাদের এখানে অনেক রকম মাংস পাওয়া যায়। কি ব্যাপার গিন্নি, তপন আর বৌমা কোথায়? ওরা খাবে না নাকি? ওদেরকে তো ডাকতে পাঠালাম মদনকে দিয়ে, এখনো তো এলো না ঘর থেকে। আরে নতুন বিয়ে হয়েছে, কেবল একটু সময় কাটাক, আমরা না হয়ে খেয়ে নি, কি বলো? আমরা চলে এসেছি বাবা। আসলে আজকে সারা দিন আমাদের বাড়ির ধারের জঙ্গল আর পাশের গ্রামের মাংসের হাটে ঘোরাঘুরি করে একটু ক্লান্ত হয়ে গিয়েছি। বাড়ি এসে বিছানায় শুতেই কখন যে ঘুমিয়ে পড়েছিলাম খেয়ালই করিনি। দেখতে দেখতে রাত হয়ে গেল, মদন কাকার ডাকে ঘুম ভাঙলো। তা কষ্ট করে এখনই আসতে গেলে কেন তোমরা আবার? আর একটু বিশ্রাম নিয়ে পরে খেতে না হয়? না না, তোমাদের রেখে পরে খেতে ভালো লাগবে না, তাই চলে এসেছি। কি রান্না করেছো মা? আজকে পাশের গ্রামের হাট থেকে তাজা দেখে মাংস নিয়ে এসেছি, তোর মা আজকে লাল মাংসের ঝোল রান্না করেছে। আহা, তাই নাকি? শুনি তো জিভে জল চলে আসছে। দাও দাও, তাড়াতাড়ি খেতে দাও দেখি। বাহ গিন্নি বাহ, লাল মাংসের ঝোলটা যা বানাও না তুমি, খেলেই প্রাণটা জুড়িয়ে যায় একেবারে। কি ব্যাপার ইন্দু, সেই তখন থেকে দেখছি ভাত না খেয়ে কেবল নাড়াচাড়া করছো, খেতে ইচ্ছে করছে না? কি হয়েছে বৌমা, রান্না মজা হয়নি বুঝি? না না মা, তেমন কিছু না, এমনিতেই আমি একটু বেখেয়ালি হয়ে গিয়েছিলাম। খাও খাও বৌমা, তোমার শাশুড়ির রান্নার হাত বেশ পাকা, আশেপাশের 10 গাঁয়ের এমন রাঁধুনি পাওয়া যাবে না। হ্যাঁ, তাই জন্যই তো রান্নার লোক ছাড়িয়ে আমাকে দিয়ে রান্নার কাজগুলো করাও এই বয়সে এসেও। কি করব গিন্নি, তোমার হাতের রান্না ছাড়া যে আর কারো রান্না খেতে মন চায় না। ইন্দু, এমন আনমনে না থেকে খাওয়া শেষ করো। এখনো এক লহমা ভাত মুখে নিতে দেখলাম না। তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? না না, তেমন কিছু নয়, সারাদিনের ঘোরাঘুরিতে ক্লান্ত লাগছে শরীরটা বোধহয়। তাহলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে ঘরে গিয়ে বিশ্রাম করো, যাও। আমার শঙ্কায় কি শেষে ঠিক প্রমাণ হবে? দিনে দিনে হরিণের সংখ্যা কেমন কমে যাচ্ছে চোখের সামনে। যেমনটা শুনেছি এ বাড়িতে এসে, তাতে করে তো এখন হরিণের সংখ্যা আরো বেড়ে যাওয়ার কথা। এত কি ভাবছো আনমনে ইন্দু? ইন্দু, ইন্দু। হ্যাঁ, কে কে? ও, তুমি তুমি কখন এলে গো? তোমার কি হয়েছে বলো তো ইন্দু? এসে তো কদিন খুব আনন্দ করে ঘুরলে, আজকে কদিন ধরে এমন মনমরা হয়ে আছো কেন? কই, কিছু হয়নি তো, তুমি শুধু শুধুই চিন্তা করছো। না না, আমার চোখকে তুমি ফাঁকি দিতে পারবে না। মাংসের হাট থেকে ফিরেই তুমি কেমন আনমনা হয়ে গেছো দেখছি। কি হয়েছে আমাকে খুলে বলো তুমি। আসলে আমি যেটা ভাবছি সেটা কতটুকু যুক্তিযুক্ত আমি বুঝতে পারছি না। কি ভাবছো তুমি? ওই যে হরিণগুলো দেখেছো, দিনে দিনে হরিণের সংখ্যা বাড়ার কথা তোমার দেওয়া তথ্য মতে, কিন্তু কেন যেন এখানে দিনে দিনে হরিণের সংখ্যা কমে যাচ্ছে। সেটা আমারও একবার মনে হয়েছে, কিন্তু পরক্ষণই ভেবেছি হয়তো ওরা এখন অন্যদিকে ঘাসের সন্ধান পেয়েছে বলে হয়তো এদিকে আসে না। কিন্তু আমার কাছে ব্যাপারটা ঘোলাটে লাগছে কেমন। গ্রামের এত বড় একটা মাংসের হাট, অথচ কারো বাড়িতে কোনো ছাগল তো দেখলাম না। এত মাংসের জোগান আসে কোথা থেকে? তাহলে তো এই ব্যাপারে বাবার সাথে কথা বলতে হয়। তাহলে একে একে দুই মেলাতে সমস্যা হবে না। দুপুরে খাবার সময় বাবার সাথে কথা বলবো এই নিয়ে, তুমি মন খারাপ করো না। এগুলো আমাদের দেশের সম্পদ। অসাধু চক্র দিনে দিনে এই সম্পদগুলোকে বিলুপ্তির পথে ধাবিত করছে। এর শেষ আমি দেখে ছাড়বো। এখন চলো ঘরে চলো, রোদের তাপ ভালোই বেড়েছে। ঠিক আছে, চলো। আজকে কি কি পদ রান্না করেছো গিন্নি? চিতল মাছের তেল ঝাল আর শাহী মাংসের ঝোল। চিতল মাছ তো আমার খুব পছন্দের। রোজ রোজ এত মাংস কিনে আনবো কেন বাবা? এতদিন বাদে তুই এসেছিস, বাড়ির বৌমাকে নিয়ে এখন একটু যত্ন আত্তি না করলে হয় নাকি? কিন্তু এই মাংস খেতে আমার মন সায় দিচ্ছে না বাবা, খেতে গেলেই কেমন যেন লাগছে। সে কি বৌমা, খারাপ লাগছে তো সেটা আমাকে আগে কেন বললে না? তাহলে আমি রান্নার ধরন পাল্টে ফেলতাম। তোমার রান্নাতে কোনো সমস্যা নেই মা, সমস্যা তো মাংসে। প্রথম দিন থেকেই আমার এই মাংস খেয়ে কেমন খটকা লেগেছিল, আর সেদিনের মাংসের হাটে গিয়ে তা বাস্তবে রূপ নিল।
কি হয়েছে বৌমা? আচ্ছা বাবা, আমাদের গ্রাম বা পাশের গ্রামে তো কোনো পশু খামার বা কারোর বাড়িতে একটা ছাগল পর্যন্ত দেখলাম না, তাহলে মাংসের হাটে এত মাংস আসে কোত্থেকে? ওরা নাকি বাইরের গ্রাম থেকে মাংস কিনে আনে, সেটাই তো শুনে এসেছি এতকাল। এখানেই তো খটকাটা লেগেছে বাবা। আমাদের বাড়ির পাশের জঙ্গলে যত হরিণ ছিল, দিনে দিনে তার বিচরণ কমতে দেখছি, অথচ আপনার ছেলের ভাষ্য মতে এখানে তো হরিণ আরো বেড়ে যাওয়ার কথা। তাই তো, আগে তো সারা দিন বাড়ির আশেপাশে অনেক হরিণ দেখা যেত, এখন আর তেমন দেখা যায় না। আমরা তো ভেবেছি ওগুলো হয়তো বনের গহীনে চলে গেছে। কিন্তু আমি এখানে রহস্যের গন্ধ পাচ্ছি বাবা। কেউ বা কারা এই হরিণ নিধন করে তারই মাংস ওই হাটে যোগান দিচ্ছে। আমিও প্রথম থেকে এটাই সন্দেহ করে আসছি। এখন ওদের কুচক্র বন্ধ করতে না পারলে আমাদের এই হরিণের প্রজাতি বিপন্নের মুখে পড়বে। না না, দরকার নেই বাবা। দুদিন এসেছি শহর থেকে বউ নিয়ে বেড়াতে, শুধু শুধু এসবের মধ্যে জড়াস না। কে বা কারা জড়িয়ে আছে এর পেছনে তার ঠিক নেই, শেষে কোন বিপদ হবে এসব করতে গিয়ে। তোরা এসেছিস শহর থেকে দুদিনের জন্য, শুধু শুধু এসবের মধ্যে জড়াস না বাবা। এর শেষ তো আমি দেখেই ছাড়বো। ঠান্ডা মাথায় আমার বইয়ের উপায় ভাবতে হবে, তার জন্য আগে আমার প্রমাণ জোগাড় করতে হবে। সে পরে দেখা যাবে, এখন খেয়ে নে দেখি। ইস, সকাল সকালেই রোদ এলো কোথা থেকে? এত চোখে ধরছে, চোখ মেলে তাকাতেই পারছি না। কোথায় গেলে তুমি? জানলার পর্দাটা একটু নামিয়ে দাও তো। মা, ও বাবা, কোথায় গেলেন আপনারা? তাড়াতাড়ি আসুন এদিকে। কি হয়েছে বৌমা? সকাল সকাল এভাবে ডাকলে কেন আমাদের? এই দেখুন বাবা, আপনার ছেলে মাংসের হাটের রহস্য উন্মোচন করতে বেরিয়েছে। কাল রাতে একবার দরজা খোলার আওয়াজ পেয়েছিলাম, কিন্তু আমি ভেবেছি হয়তো বারান্দায় গিয়ে দাঁড়িয়েছে। হায় হায়, আমার ছেলেটা না জানি কার খপ্পরে পড়েছে। এখন আমাদের কি হবে গো? এখন আহাজারির সময় না, আমি দেখছি কি করা যায়। আমার ছেলেটার কোনো খোঁজ বের করতে পারলো না তোমার লোকেরা? এত টাকা দিয়ে লোক পুষে কি হলো শেষমেশ? নতুন বউটার মুখের দিকে একবার তাকিয়ে দেখেছো তুমি? মেয়েটা এই কদিনে না খেয়ে চোখের নিচে কালি জমিয়ে ফেলেছে। না জানি কার পাল্লায় পড়েছে আমার ছেলেটা। এখন আমরা ওকে কিভাবে খুঁজে বের করব গো? আপনার ছেলেকে খুঁজে বের করার উপায় আমি পেয়ে গেছি মা। কি উপায় বৌমা? আর ওরা কারা তোমার সাথে? ওরা হচ্ছে গিয়ে আমার মাস্তুতো ভাই শঙ্কর সাহা আর আমার বৌদি মৃণালিনী সেন। ওরা গোয়েন্দা বিভাগে চাকরি করে। আমি সব খুলে বলার পরই ওরা এসেছে আমাদের সাহায্য করতে। আপনারা কোনো চিন্তা করবেন না, আমরা তপনকে ঠিক খুঁজে বের করব। না জানি আমার ছেলেটার সাথে ওরা কি করেছে। আপনি একদম ভয় পাবেন না মাসিমা, আমরা থাকতে তপনের কিচ্ছু হতে দেব না। এখন কেবল শেষ ভরসা তোমরাই। যে করি হোক আমার ছেলেটাকে তোমরা খুঁজে দাও। এই বুড়ো বয়সে ছেলের শোক আমি সইতে পারছি না। আপনারা এভাবে ভেঙে পড়লে কিভাবে চলবে বাবা? আমরা তো আপনাদের থেকেই সাহস সঞ্চার করব। আশীর্বাদ করি মা, তোমরা আমার ছেলেটাকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে এসো। আপনারা কোনো চিন্তা করবেন না, আমরা যত তাড়াতাড়ি সম্ভব এর সুরাহা বের করব। এখন আমাদের ওই মাংসের হাটে নিয়ে চলো ইন্দু। হ্যাঁ হ্যাঁ, চলো দাদা। কি গো দাদা, আজকাল মাংস আনতে গেলে না কেন? আজকে তো হাট বারে, মাংস নালে বিক্রি করবে কি? আজকে আর মাংস আনতে যাবো না, শরীরটা ভালো লাগছে না। তার উপর এখন মাংস একটু সংকট, বুঝলি? আরে মেম সাহেব, আপনি আজ বুঝি মাংস নিতে এসেছেন? সাথে করে আবার কাদের নিয়ে এসেছেন? এই ছেলেকে তোমরা কোথাও দেখেছো হাটের আশেপাশে? আরে এটা তো রায়চৌধুরীর ছেলে তপন বাবু। সেদিনই তো মেম সাহেবকে নিয়ে ঘুরে গেল মাংসের হাট থেকে। কি হয়েছে বাবু? তপন আজ দুদিন ধরে নিখোঁজ হয়েছে। শেষবারের মতো তোমাদের এই মাংসের হাটের আশেপাশেই তাকে দেখা গেছে শুনলাম। তা তোমরা কি কেউ দেখেছো তাকে? আমরা বাবু ছোটখাটো মাংস ব্যবসায়ী, আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিয়ে কি করবো বলুন? আপনারা বরং অন্যদিকে খোঁজ করুন না। আশেপাশের গ্রামে একটা পশুর খামার নেই, অথচ তোমরা এত বড় মাংসের হাট নিয়ে বসেছো। এই মাংসের যোগান আসে কোথা থেকে?
আর মাংস প্রক্রিয়াকরণ বা গুদামজাতকরণ করেন কোথায় আপনারা? সে খবর নিয়ে আপনারা কি করবেন শুনি। যেই আমাদের ব্যবসায়ীরও ভালো চলছে অমনি গরিবের পেটে লাথি মারতে এসেছেন বুঝি? হ্যাঁ, বেশ, পরে যদি কোনোভাবে জানতে পারি যে তপনের নিখোঁজের পেছনে তোমাদের কোনো হাত আছে, তাহলে কিন্তু কপালে শনি আছে। চলো ইন্দু, আমরা ফিরে যাই এখন। কাল একটু আমরা আবার আসব। কিন্তু আমরা তো এখনো কোনো খোঁজ পেলাম না। খুব শীঘ্রই তপন বাড়ি ফিরে আসবে, দেখে নিও। এখন বাড়ি চলো। এখনো বলছে আমাকে ছেড়ে দে তোরা, এর ফল কিন্তু ভালো হবে না বলে দিলাম। আমি যদি একবার ছাড়া পাই তবে এই মাংসের হাটে তোদের ব্যবসা বন্ধ করে দেব। আমাদের নামে কিছু বলবার আগেই তোকে আজকে শেষ করে দেব। দিনে দিনে তোর পেঁচাল বেরিয়ে চলেছে। হ্যাঁ দাদা, আজ তো এই মেম সাহেব পুরো মাংসের হাটে তল্লাশি চালিয়েছে, সবাইকে কত প্রশ্ন করেছে। সেই জন্যই আর দেরি করা ঠিক হবে না। আজই ওকে বস্তায় ভরে তিস্তার জলে ভাসিয়ে দে। বড্ড এসেছিল হরিণ শিকার বন্ধ করতে, এবারে তোকে কে বাঁচাই দেখি। কিন্তু তোদেরকে এবারে কে বাঁচাবে সেটা ভেবে দেখেছিস তোরা? আমার প্রথম থেকে এই দুটো লোকের উপর সন্দেহ হয়েছিল। দারিদ্রতার দোহাই দিয়ে সবার থেকে সহানুভূতি অর্জন করেছে, আর পেছনে পেছনে এই হরিণের শিকার আর মাংসের চোরা কারবার করেছে। আমাদের ভুল হয়ে গেছে, আমাদের আপনারা ক্ষমা করে দিন। ও বাবা, আমরা এমন করবো না, এবার মতো ছেড়ে দিন বাবু। বাড়িতে বউ বাচ্চা না খেতে দেবে, মরে যাবে কিছু হলে। ওরে বাবা, ওরে বাবা। এতদিনে যা কামিয়েছিস সেগুলো দিয়ে তোদের বউ বাচ্চার দিব্যি চলে যাবে। সকালবেলা তোদের কথা শুনেই বুঝে গিয়েছিলাম তোরাই আছিস সেই গুমের পিছনে। আর তোদের মেঝের কাঠের পাটাতন দেখে দুয়ে দুয়ে চার মেলাতে আমার আর কোনো অসুবিধে হয়নি। কোথায় কোথায় আমার তপন কোথায়? ওই তো মা, আপনার ছেলেকে ওরা বেঁধে রেখেছে। বাবা কোথায়? তোমার বাবা পুলিশ আনতে গেছে। আমাদের ক্ষমা করে দিন এবারের মতো, আর এমন ভুল আমরা করব না। ওরে বাবা, বন্য পশু শিকার এবং আইন ভঙ্গ করা জঘন্য অপরাধ। আর তাছাড়া এইসব পশুর মাংস কেনাবেচা করার ওপর সরকার সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। আইন মোতাবেক শাস্তি হবে তোদের এখন। অবশেষে আমাদের জঙ্গলের হরিণগুলো আবার শান্তিতে নিঃশ্বাস নিতে পারবে। আর এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।